নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা রোগ নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো যে আমাদের অসুখ বিসুখ হলে আমরা সেখান থেকে তাড়াতাড়ি কিভাবে পরিত্রাণ পাবো। হ্যাঁ, ডেফিনেটলি এটা অনেক ক্ষেত্রে অনেক কিছুর সঙ্গে রিলেটেড, কিন্তু আজকে আমরা কথা বলবো হেলথ কেয়ার পলিসি নিয়ে, যেটা নিয়ে আমি জানি আমার আপনার প্রত্যেকেরই একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা দর্শক বন্ধুরা, বলুন তো, স্বাস্থ্য পরিষেবা কি প্রত্যেকের জন্য? আমাদের যখন অসুখ হয় তখন আমরা প্রত্যেকেই একা, তাই না? এরকম পরিস্থিতি আমরা অনেকেই ফেস করেছি, হয়তো সবসময় বলতে পারি না, বোঝাতে পারি না। এই পরিস্থিতি নিয়ে আমাদের এই হেলথ কেয়ার যে সিস্টেম বা হেলথ ইন্স্যুরেন্স, যেখানে আমরা প্রত্যেক বছরে নিজেরা ভালো থাকবো বলে প্রিমিয়াম দিই, যেটাকে মেডিক্লেম বলে, কিন্তু সেই মেডিক্লেম দেওয়ার পরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে স্বাস্থ্য পরিষেবা আমার পাওয়ার কথা ছিল আমি সেটা পাচ্ছি না। এর কারণ কি? সমস্যাটা কোথায়? এটা কি আমাদের সিস্টেমের প্রবলেম, না ইন্স্যুরেন্সের কোনো সমস্যা? এই বিষয় নিয়ে একটা আজকে আলোচনা করব, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর বিকাশ মজুমদারকে। স্যার নমস্কার। নমস্কার। বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানি যে বহু পেশেন্ট আপনার কাছে আসেন, তারা সার্জারি করেন, এবং অনেকের এই ধরনের সমস্যা হয়। ইন্স্যুরেন্সের সমস্যা বা ইন্স্যুরেন্স যখন তারা চাইছেন, তখন দেখা যাচ্ছে যে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ ইন্স্যুরেন্স থাকার পরেও তারপরেও আবার তাদেরকে টাকা দিতে হচ্ছে। তারা প্রশ্ন করছেন যে আমি কেন তাহলে টাকা দেব? আপনি কি বলবেন, কোথায় প্রবলেমটা হচ্ছে? দেখুন, আমাদের আজকালকার দিনে কার্ডিওলজি যে ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে, যেখানে স্টেন্ট করা বা কোনো ডিভাইস করা, সেগুলো অত্যন্ত ব্যয় সাপেক্ষ, এবং এটা বোধহয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে গেলে ইন্স্যুরেন্স ব্যাকআপ ছাড়া অধিকাংশ লোকের পক্ষেই খুব ডিফিকাল্ট হয়ে যায় এটাকে বিয়ার করা। এবং যেটা আমরা অনেক সময় দেখে থাকি যে ইন্স্যুরেন্স যখন করছেন কোনো একজন কাস্টমার বা পেশেন্টের পরিজন, তখন কিন্তু তাদের প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো পড়ে নেওয়া উচিত, যে তার মধ্যে কি কি ইনক্লুডেড এবং কি কি ইনক্লুডেড না, বা কোনো ইন্স্যুরেন্স পলিসিতে কোনো কো পেমেন্ট আছে কিনা, বা কিছু কিছু ক্ষেত্রে হসপিটাল কনজিউমেবলস কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ইন্স্যুরেন্সের বাইরে থাকে। এগুলো অনেক সময় হয়তো পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভরা ওয়াকিবহাল নন। যেমন হয়তো আপনি দেখলেন যে কোনো একটা ইন্স্যুরেন্স পলিসিতে আপনি দেখছেন রিলেটিভলি একটু কম প্রিমিয়াম হচ্ছে, কিন্তু আপনি খেয়াল করে দেখলেন না যে এখানে আপনাকে হয়তো 10% কো পেমেন্ট করতে হবে বা 30% কো পেমেন্ট করতে হবে। তখন দেখলেন যে হাসপাতালে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে আপনার একটা বিল আসলো, ফর এক্সাম্পল 3 লাখ টাকার বিল আসলো, আপনি হঠাৎ দেখতে পেলেন যে আপনাকে 1 লাখ টাকা পকেট থেকে দিতে হবে, 2 লাখ টাকা ইন্স্যুরেন্স দেবে, এবং তখন আপনি রিয়েলাইজ করলেন যে এটা আপনাকে দিতে হচ্ছে। অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে একটা আশাভঙ্গ যে আপনি এতদিন প্রিমিয়াম দিয়েছেন, তখন আপনার পকেট থেকে দিতে হবে কিনা, কিন্তু বেসিক্যালি আপনি সে সময় পড়ে দেখেননি যে আপনার কো-পেমেন্ট আছে কি নেই। দ্বিতীয়ত, কিছু কিছু হসপিটাল যেমন গ্লাভস বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিসপত্র যে বিল হয়, সেই বিলটা অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানি কিছু কিছু পলিসিতে দিতে চান না, সেক্ষেত্রেও কিছু একটা অ্যামাউন্ট কো-পেমেন্ট আসে। আর ইন্স্যুরেন্সের টার্মস গুলো কিন্তু প্রত্যেকে দেখে নেওয়া উচিত, এবং যে সমস্ত ইন্স্যুরেন্স এজেন্ট আপনার কাছে আসছেন কোনো ইন্স্যুরেন্স স্কিম নিয়ে, তাদের সঙ্গে ডিটেল ইনফরমেশনটা আগে নেওয়া উচিত কোনো ইন্স্যুরেন্স করার আগে। কারণ ইন্স্যুরেন্সে অনেক সময় প্রি এক্সিস্টিং ডিজিজ যদি কেউ ডিক্লেয়ার না করে, তাহলে অনেকের দেখবেন যে ইন্স্যুরেন্স রিজেক্ট হয়ে যাচ্ছে। হয়তো একজন পেশেন্টের বহু বছর ধরে হাইপারটেনশন রয়েছেন, ডায়াবেটিস রয়েছেন, তারা সেগুলো ইন্স্যুরেন্স করার সময় ডিক্লেয়ার করলেন না, এবং তার কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হলো, তখন দেখা গেল তার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, এবং তখন ইন্স্যুরেন্স কোম্পানি বলল যে আপনি তো এগুলো ডিক্লেয়ার আগে কোনোদিন করেননি, কাজেই আপনার ইন্স্যুরেন্স দেওয়া যাবে না। এবং এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, তখন হয়তো ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে গেল তার প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য। কারণ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এটা বলা হয় যে যদি কোনো ইনফরমেশনকে সাবট্রেস করা হয়, তাহলে সেই ইন্স্যুরেন্স ওরা নাল অ্যান্ড ভয়েড করে দেয়। তো এইগুলো কিছু কিছু ইস্যু আছে যেগুলো আমরা অনেক সময় ফেস করি, যে যেসব কারণে পেশেন্টকে অনেক সময় হয়তো পকেট থেকে টাকা দিতে হচ্ছে। আর একটা জিনিস, যে অ্যামাউন্টের আপনি ইন্স্যুরেন্স করছেন তার থেকে যদি অনেক বেশি বিল হয় যে কোনো কারণেই হোক, তখন অবশ্যই আপনাকে
এক্সট্রা পেমেন্ট তার জন্য করতে হয়। একদম। তার মানে স্যার আপনি বলছেন যে যে কোম্পানিরই ইন্স্যুরেন্স কেউ করুন না কেন তার অবশ্যই পুরো পলিসিটা ভালো করে পড়ে নেওয়াটা দরকার, মানে প্রিমিয়াম দেওয়ার আগে সেটা পড়ে নেওয়া দরকার। এবার স্যার একটা কথা বলি, যে যদি কোনো পেশেন্টের বা যদি কারোর ধরুন সে 4 বছর আগে করেছেন যখন ইন্স্যুরেন্স, তার কোনো সেই সময় হাইপার টেনশন ছিল না, ডায়াবেটিস ছিল না, যদি তার সেটা পরে ধরা পড়ে, তিনি কি করবেন? এবার দেখুন, প্রতি বছর যখন রিনিউ করছেন আইডিয়ালি জানিয়ে রাখা ভালো যে আমার এটা পরে ধরা পড়েছে, এবং একটা সার্টেন পিরিয়ডের পরে যদি কোনো ক্লেম না হয় তাহলে সাধারণত ওরা ইন্স্যুরেন্স কোম্পানি প্রি এক্সিস্টিং ডিজিজ হিসাবে দেখে না, এবং সেটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে জিজ্ঞেস করতে হবে কত বছর ক্লেম হয়নি। ধরুন 4 বছর 5 বছর কোনো ক্লেমই হয়নি, তারপরে তার একটা হাসপাতালে অ্যাডমিশন হলো, তাহলে জেনারেলি ইন্স্যুরেন্স কোম্পানি প্রি এক্সিস্টিং ডিজিজ হিসেবে ধরে না। কিন্তু ধরুন আপনি একটা আজকে ইন্স্যুরেন্স করলেন, কালকেই একটা কিছু নিয়ে ভর্তি হলেন, তাহলে ডেফিনেটলি ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সেটা কোয়ারি করবে। একজন পেশেন্ট, তার হয়তো রাত্রিবেলা হঠাৎ করে প্রেশারটা প্রচন্ড বেড়ে গেল, তিনি মাঝরাতে বুঝতে পারলেন বা হাতটা অবশ লাগছে, শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছেন, বাড়ির কোনো সেই পরিস্থিতিতে তিনি এসে ভর্তি হয়ে গেলেন হাসপাতালে। পরবর্তীকালে দেখা গেল যে তার বিভিন্ন টেস্ট রিপোর্ট যখন বেরোলো যে তার হয়তো কোনো অসুখ ধরা পড়েনি, তার কোনো বড় রকমের বিপদ, স্ট্রোক বা হার্ট অ্যাটাক কিছু হয়নি বা ব্লক হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার, সেক্ষেত্রে অনেক সময় আমরা শুনে থাকি যে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিচ্ছে না। এবার এটা আমি আবার বলবো যে ডাক্তার হিসাবে আমি না বলে আপনার মানে কনজিউমার হিসাবে আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ব্যাপারটাকে ডিল করতে হবে। কারণ অবশ্যই সে পেশেন্ট যখন এসছে, তার একটা হাই ব্লাড প্রেশার নিয়ে মাঝরাতে যদি আসে 200/100 এরকম একটা হঠাৎ করে বেড়ে গেল, সে ভীষণ আনকমফোর্টেবল বোধ করছে। এবার সে পেশেন্ট হিসাবে তার এমার্জেন্সিতে আসাটার মধ্যে কোনো ভুল কিছু নেই, এবং ডাক্তার হিসাবে আমাদের সেটা ট্রিট করতে হবে। এবার সেই ফাইন প্রিন্টসে কি রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির ডকুমেন্টসে বা পেশেন্টসের সঙ্গে, সেটা যে চুক্তি, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি এবং পেশেন্টের মধ্যে এই ব্যাপারটা ঠিক করতে হবে। কিন্তু যদি অ্যাকিউটলি কোনো একটা হাই ব্লাড প্রেশার নিয়ে পেশেন্ট এমার্জেন্সিতে আসে, ডাক্তার হিসেবে আমরা ট্রিট করব, এবং আমার মনে হয় সেটা ইন্স্যুরেন্স কোম্পানি সেই হিসেবে দেখা উচিত। সেটা স্যার আরেকটা ঘটনা হচ্ছে যে পলিসিতে ফ্রি চিকিৎসার কথা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে ফ্রি চিকিৎসা পাচ্ছে না। এটাও কি তাহলে ওই সেই জায়গাটা যেটা আপনি শুরুতে বলতেন যে হেলথ কেয়ার পলিসিটা আমাদের করে রাখা হয় না? দেখুন, ফ্রি চিকিৎসা সম্ভব কি? সম্ভবত নয়। তার কারণ চিকিৎসা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে পয়সা লাগে, এবং সেই পয়সাটা কাউকে না কাউকে খরচা করতে হবে। এবার সেটা গভর্নমেন্ট করতে পারে বা প্রাইভেট করতে পারে। এবার গভর্নমেন্ট করলে গভর্নমেন্ট কোত্থেকে করবেন? গভর্নমেন্ট করলে ট্যাক্স থেকে করতে হবে। এবার সেটা আপনি আইদার হেলথ ট্যাক্স দিন, অথবা আপনাকে ইনডাইরেক্টলি ট্যাক্সড করা হোক, এবং তারপরে গভর্নমেন্ট সেই হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুক। এবং হ্যাঁ, সেটা বলতে পারেন, যেমন ধরুন আমি যদি উদাহরণ দিয়ে বলে থাকি, তাহলে ইউনাইটেড কিংডমে এনএইচএস হচ্ছে সেরকম একটা উদাহরণ, যেখানে বা আমাদের দেশে যেটা বলুন ইএসআই যে সিস্টেমটা আছে, যে সেখানে কিছুটা পয়সা এমপ্লয়ি থেকে প্রতি মাসে কাটে, বাকিটা গভর্নমেন্ট দিয়ে একটা কর্পাস তৈরি করে, এবং সেখান থেকে তাদের খরচা আসে, এবং অ্যাট দ্য পয়েন্ট অফ ডেলিভারি অফ দ্য হেলথ কেয়ার সে সময় সেটা ফ্রি। ঠিক আছে, কিন্তু সেটা শুধুমাত্র ইএসআই এর কর্মীদের জন্য সীমাবদ্ধ। এবার ওয়াইডার পপুলেশনের জন্য যদি আপনি দেখতে চান, এটাকে আমরা বলি সোশ্যালিস্টিক হেলথ কেয়ার সিস্টেম, মানে যেখানে সরকার কিছুটা চাপ নিল, পার্টিকুলার পেশেন্ট বা তার জনগণ কিছুটা হেলথ ট্যাক্স দিল, এবং তাতে যে কর্পাস তৈরি হলো সেখান থেকে তার চিকিৎসার জন্য যাচ্ছে। কিন্তু যখন মানুষের চিকিৎসার প্রয়োজন হচ্ছে, তখন মানুষের পকেট থেকে পয়সা খরচা হচ্ছে না। এই যে ব্যাপারটা না, আমাদের দেশে ইএসআইএ আছে। এবার এটা যদি ওয়াইডার পপুলেশনের ক্ষেত্রে করা যায়, তাহলে সেটা অ্যাট দ্য পয়েন্ট অফ ডেলিভারি, যখন হেলথ কেয়ার প্রয়োজন হবে, তখন হয়তো ফ্রি চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু আমি যদি কোনোভাবেই 1 পয়সা গভর্নমেন্টকে ট্যাক্স না দিই বা হেলথ ট্যাক্স না দিই, তাহলে আমি ফ্রি চিকিৎসাটা কি করে আশা করব? 1 নম্বর কথা। আর 2 নম্বর, সে যে চিকিৎসা যদি ফ্রিতে পাইও, তার ভালো কোয়ালিটির চিকিৎসা কি করে আশা করব? সেটা করা সম্ভব না। কাজে পয়সা কোনো একটা জায়গা থেকে আসতে হবে, আইদার সেটা গভর্নমেন্ট দিক, অথবা আপনি আপনার পকেট থেকে দিন, বা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দিক, বা কিছু একটা করে করতে হবে। কাজে ফ্রি চিকিৎসা কনসেপ্টটা কিন্তু মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। খরচাটা কোনো একটা জায়গা থেকে আসতে হবে। কোয়ালিটি চিকিৎসা কখনো ফ্রি হতে পারে না। তাহলে আপনি যদি বলতে পারেন গভর্নমেন্টকে যে হ্যাঁ, আপনারা ভালো হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন এবং তা মেনটেন করুন, আমরা তাতে কন্ট্রিবিউট করতে রাজি আছি, তাহলে গভর্নমেন্টের তরফ থেকে যদি সদিচ্ছা থাকে, তাহলে একটা মোটামুটি ভালো হেলথ কেয়ার সিস্টেম গভর্নমেন্ট তৈরি করতে। সাধারণ মানুষরা আমরা কি করব?
আমাদের কি করা উচিত, আর পাশাপাশি গভর্নমেন্টকে আমাদের কিভাবে আমাদের এই যে প্রয়োজন সেটা বোঝানো দরকার? দেখুন, প্রথমত নিজেদের সুস্থ থাকা উচিত, কাজেই নিজের হেলথের খেয়াল রাখা উচিত। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ডেফিনেটলি। কাজে একজন ইন্ডিভিজুয়াল হিসাবে সঠিক এক্সারসাইজ করা, খাওয়া দাওয়ার দিকে নজর রাখা, মাঝে মাঝে হেলথ চেক আপ করে দেখা সুগার আছে কিনা, প্রেশার আছে কিনা, কোলেস্ট্রল ঠিক আছে কিনা, এটা ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি করতে পারেন। দ্বিতীয়, স্বাস্থ্য কিন্তু একটা আন্দোলন। আন্দোলন মানে আমি আপনাকে বলছি না কি হাসপাতাল ভাঙচুর করা। এবার আমি যদি তাকেই জিজ্ঞেস করি আপনার কমিউনিটিতে স্বাস্থ্য ডেভেলপ করবার জন্য আপনি কি করেছেন, তার উত্তর কি দেবেন? আপনি যেখানেই থাকেন সেখানে আপনি ছেলেকে পড়ানোর জন্য একটা ভালো স্কুলে ভর্তি করার চেষ্টা করছেন, এই করছেন সেই করছেন, সেখানে আমি যদি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আপনার জীবনে আপনি আপনার কমিউনিটিতে স্বাস্থ্য পরিষেবা তৈরি করবার জন্য আপনার কন্ট্রিবিউশন কি, একবার একটু জিজ্ঞেস করে দেখুন তো কাউকে সে কি করেছেন। দেখবেন একটা চুপ চলে আসবে। তো এই হেলথ কেয়ার পলিসি যে সমস্ত যারা আমরা নিয়ে থাকি, যে আগামী দিনে কোনো সমস্যা হলে আমরা হেলথ কেয়ার পলিসির মাধ্যমে যাতে আমরা সুস্থ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা পেতে পারি, সেটার জন্য তো সেটা নেবার আগে মানুষ কোন কোন জিনিসগুলোকে আরো ভালো করে খেয়াল করবেন? ইন্স্যুরেন্স নামার আগে তা পলিসিগুলো পড়ে নেবেন, ফাইন প্রিন্ট ডেফিনেটলি পড়বেন। কারণ আপনি যখন একটা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন আপনার সামর্থ্য অনুসারে নিচ্ছেন, এবং প্রিমিয়ামটা অবশ্যই আপনাকে দেখবেন আপনার সামর্থ্য অনুসারে, এবং কত কভার পাচ্ছেন সেটাও দেখা দরকার, এবং তার মধ্যে কি কি এক্সক্লুডেড আছে সেটাও দেখা দরকার, এবং কো পেমেন্ট পার্টিকুলারলি আছে কিনা সেটাও দেখে নেবেন। এবার আপনি যখন একটা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন, আপনি ধরে নিচ্ছি আপনি একটা প্রাইভেট হাসপাতালে কথা ভেবেই নিচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনার একটা ধারণা থাকা দরকার যে হেলথ ইন্স্যুরেন্সটা সেই কোন কোন হসপিটালসকে কভার করছে। আজকাল মেজরিটি অফ দ্য হসপিটাল ইন্স্যুরেন্স দিয়ে কভার হয়, এবং সেই অনুসারে আপনাকে এগুলো দেখতে হবে, এবং আপনাকে যে ইন্স্যুরেন্স এজেন্ট আছে তার সঙ্গে আপনি ভালোভাবে কথা বলে নেবেন। কারণ আপনাকে একটা কাগজ দিলে আপনি সই করে দিলেন, ব্যাপারটা যেন সেরকম না হয়, যেটা অধিকাংশ সময় আমরা করে থাকি, এবং পরবর্তীকালে তাতে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়, এবং আপনাকে হয়তো ইন্স্যুরেন্সের সঙ্গে, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আপনি যখন কোনো ক্লেম রিজেক্ট হওয়ার পরে যাচ্ছেন তখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দেখিয়ে দিচ্ছে এই রিজন যার জন্য আমি আপনার ক্লেমটা দিইনি, দিলাম না। এবার এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট গুলো তখন হয় না যখন আপনি আগে থেকে সতর্ক থাকেন। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। আমরা যে হেলথ ইন্স্যুরেন্স নিই না কেন, সেটা নেওয়ার আগে সেই হেলথ পলিসিটাকে ভালোভাবে পড়াটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাটা অত্যন্ত জরুরি। আর তৃতীয়ত, যে স্বাস্থ্যটা শুধু নিজের নয়, আমার স্বাস্থ্যটা যেরকম আমার, তেমনি আমার চারপাশের মানুষগুলোর যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আমি যেমন ভালো থাকতে পারবো না। তাই হেলথ কমিউনিটির ব্যাপারটাও কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, আজকের দিনে বিশেষত গুরুত্বপূর্ণ, এবং সেই অনুযায়ী আমরা যদি আমাদের দাবিগুলো সঠিকভাবে জানাতে পারি জনপ্রতিনিধির কাছে, নিশ্চয়ই কিছু না কিছু একটা উত্তর পাবো আশা করছি। ভালো লাগলে এই অনুষ্ঠানে কমেন্ট করবেন। আপনি যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করিয়ে থাকেন, সেখান থেকে আপনার কি অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য। নমস্কার। ধন্যবাদ, নমস্কার।